আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট লেভেলের 22 আগস্ট 2015 অল শিফটের যে প্রশ্নগুলো এসেছিল জিকে এবং জিএস থেকে সেগুলো বাংলায় আমরা আজকে অ্যানালাইজ করব। ঠিক আছে, আর যারা আপকামিং পরীক্ষা রয়েছে অর্থাৎ যাদের পরের শিফটে পরীক্ষা রয়েছে তাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, ঝুমুর কোন রাজ্যের পরিবেশিত একটি ঐতিহ্যবাহী নৃত্য? ঝুমুর হচ্ছে আমাদের আসামের চা উপজাতিদের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য। আসামে এটি শরৎকালে পরিবেশিত হয় এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এতেও কিন্তু আমাদের কি ঝুমুর লক্ষ্য করা যায়। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে খোলা মাঠে বা গাছের নিচে অল্প বয়সী মেয়েরা কিন্তু পরিবেশন করে এই ঝুমুর। নেক্সট দেখো কী রয়েছে, যক্ষগান বা যক্ষগান ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে যক্ষগান, এটা কিন্তু কর্ণাটকের লোকনৃত্য। যক্ষগান কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য নাট্য যা মূলত কর্ণাটকের উপকূলীয় জেলা কেরলের কাসারগোদ জেলা এবং মান্নাড় অঞ্চলের জনপ্রিয়। এটি একটি নাট্যরূপ যা নৃত্য, সঙ্গীত, সংলাপ, বিস্তৃত পোশাক এবং মুখোশের সমন্বয়ে গঠিত হয় এই যক্ষগান লোকনৃত্য। পরের প্রশ্ন যেটি এসেছিল সেটি দেখো, ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বেতন এবং ভাতা সংবিধানের কোন তফসিলের মধ্যে উল্লেখ করা রয়েছে? এটা উল্লেখ করা রয়েছে দ্বিতীয় তফসিল বা সেকেন্ড শিডিউল। নেক্সট দেখো, পরের প্রশ্ন যেটি এসেছিল সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য পরিবেশের 78তম অধিবেশনে কোথায় ভাষণ দেন? তিনি ভাষণ দেন কোথায়? জেনেভাতে। ঠিক আছে, জেনেভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশনে 20 মে 2025 ভাষণ দেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশনে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে কিন্তু এই ভাষণটা দেন। পরের যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে, পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠানগুলিকে জনসাধারণের অংশগ্রহণের ক্রমবর্ধমান ক্রমে সাজাও। প্রথমে রয়েছে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, তারপরে পরিষদ। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু কি, প্রথমে আমাদের যদি উপর থেকে নিচ থেকে সাজাই ক্রম অনুসারে, তাহলে উপর থেকে যদি সাজাই তাহলে প্রথমে জেলা পরিষদ হবে, জেলা পরিষদ, তারপরে হবে কি পঞ্চায়েত সমিতি, তারপরে গ্রাম পঞ্চায়েত। আর যদি নিচ থেকে উপরে সাজাই তাহলে হবে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যেটা ছিল সেই অপশানে, সেটি কিন্তু তোমাদেরকে করতে হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যেটি এসেছিল, ভারতের 8টি মূল শিল্পের শিল্প উৎপাদন সূচকে অন্তর্ভুক্ত পণ্যের ওজনের কত শতাংশ? ভারতে 8টি শিল্প উৎপাদন সূচক বা আইআইপি অন্তর্ভুক্ত পণ্যের ওজনের 40.27%, 40.27%। এই 8টি ক্ষেত্র হলো কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগার পণ্য, সার, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুৎ। সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপের পাশাপাশি শিল্প উৎপাদনের উপর তাদের উল্লেখযোগ্য প্রভাবের কারণে এগুলোকে মূল শিল্প বলা হয়। নেক্সট দেখো যে প্রশ্নটি সেটাই এসেছিল কি, কোন সিন্ধু নদী সভ্যতার সাথে সম্পর্কিত নয়, বা কোন নদী সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত নয়? এটি কিন্তু আমাদের গোদাবরী কিন্তু সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন যেটি এসেছিল সেটি দেখো কি রয়েছে, স্বাধীনতা পূর্ব ভারতের অর্থনীতিতে কোন খাতটি সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য অবদান রেখেছিল? স্বাধীনতা পূর্ব ভারতের কৃষিখাত অর্থনীতিতে সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য অবদান রয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে কৃষিখাত, কারণ এটি জাতীয় আয়ের 90% এর চেয়েও বেশি কৃষির উপর নির্ভরশীল ছিল এবং জনসংখ্যার বেশিরভাগই গ্রামীণ এলাকায় বসবাস করত, যেখানে কৃষি ছিল জীবিকার প্রধান উৎস। তবে শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের বস্ত্রশিল্প অত্যন্ত উন্নত হয়েছিল, যেখানে সুতি বস্ত্র এবং রেশমের উৎপাদনও করা হতো। পরের প্রশ্ন যেটি এসেছে দেখো, সেটি হচ্ছে 371 ক ধারার অধীনে কোন রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? সেটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কি, নাগাল্যান্ডকে। 300 ক ধারা নাগাল্যান্ড রাজ্যের এক জন্য বিশেষ বিধান রয়েছে। এটি নাগাল্যান্ডের জনগণের স্বার্থ, ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য রক্ষা করে। 371 ক ধারা অনুসারে নাগা ধর্মীয় বা সামাজিক রীতিনীতি, নাগা প্রথাগত আইন ও পদ্ধতি, নাগা প্রথাগত আইনের সাথে জড়িত দেওয়ানি বা ফৌজদারি বিচারের প্রশাসন এবং জমি ও এর সম্পদের মালিকানা ও হস্তান্তরের ক্ষেত্রে সংসদের কোনো আইন নাগাল্যান্ডে প্রযোজ্য হবে না। পরের প্রশ্ন যেটি এসেছিল সেটি দেখো, 11শ শতাব্দীর গোড়ার দিকে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করে কোন দক্ষিণ রাজবংশ গঙ্গা নদী পার হওয়ার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন? সেটি হবে কিন্তু চোল রাজবংশ। বিশেষ করে রাজেন্দ্র চোল প্রথম, দ্বিতীয় ছিল দক্ষিণ রাজবংশ যারা এই অভিযান নেতৃত্ব দিয়েছিল।
এই সামরিক কৃতিত্ব যা উত্তর ভারতে চোলদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এবং রাজেন্দ্রকে গঙ্গাই চোল বা গঙ্গার চোল বিজয়ী উপাধি প্রদান করে চোল সাম্রাজ্যের শক্তি প্রদর্শন করে। পরের যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল কিন্তু কৃষিখাত বা কৃষিখাতে কিন্তু মূল উদ্দেশ্য ছিল। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 51 থেকে 56 সালের মধ্যে সক্রিয় হয়েছিল। এই পরিকল্পনাটি হ্যারল্ড ডমার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল। এই পরিকল্পনার কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জওহরলাল নেহরু সংসদে উপস্থাপন করেছিলেন এবং গুলজারিলাল নন্দ ছিলেন ভারতীয় পরিকল্পক কমিশনের প্রথম ভাইসম্যান। পরের প্রশ্ন যেটি এসেছিল উত্তর পশ্চিম ভারতের গম চাষের প্রধান কারণগুলি কী কী। উত্তর পশ্চিম ভারতে গম চাষের প্রধান কারণ হলো অনুকূল জলবায়ু, যেমন নিম্ন তাপমাত্রা, উর্বর পলিমাটি এবং দক্ষ সেচ সুবিধা এবং নীতিগত প্রণোদনা, যা সবুজ বিপ্লবের পর থেকে এই অঞ্চলকে গম চাষের জন্য একটি প্রধান এলাকা করে তুলেছে। এই অঞ্চলটি উত্তর পশ্চিম অঞ্চল বা RWS নামে পরিচিত একটি সমৃদ্ধ এবং একটি স্থিতিশীল ফসল ব্যবস্থা অনুসরণ করে, যা গম উৎপাদনকে লাভজনক এবং ধারাবাহিক করে তোলে। নেক্সট যে প্রশ্নটি এসেছিল সেটি দেখো 37 অনুচ্ছেদ কি বলা হয়েছে। 37 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই অংশে অর্থাৎ চতুর্থ অংশে অন্তর্ভুক্ত বিধানগুলি কোনো আদালত দ্বারা বলবৎযোগ্য হবে না, তবে এতে বর্ণিত নীতিগুলি দেশ পরিচালনার ক্ষেত্রে মৌলিক এবং আইন প্রণয়নের এই নীতিগুলি প্রয়োগ করা রাষ্ট্রের কর্তব্য হবে। এর অর্থ হলো ভারতীয় সংবিধানের এই বিধানগুলি অবিচারযোগ্য, অর্থাৎ কোনো আদালত দ্বারা এগুলি বলবৎ করা যাবে না। কিন্তু এই নীতিগুলি দেশের শাসন ব্যবস্থার মৌলিক বলে বিবেচিত হয়। দেশে একটি ন্যায়সঙ্গত এবং সমাজ প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়নের সময় নীতিগুলি প্রয়োগ করা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্তব্য। নেক্সট দেখো পরের প্রশ্ন যেটি হচ্ছে বিখ্যাত কেশবানন্দ ভারতী মামলা 1973 কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল। এটা কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য 1973, ঠিক আছে। কেশবানন্দ ভারতী 1970 সালে কেরালা ভূমি সংস্কার আইনকে চ্যালেঞ্জ করেছিল। ভূমি সংস্কার মামলায় ধর্মীয় সম্পত্তি ব্যবস্থানের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মামলাটি 26 ধারার অধীনে চ্যালেঞ্জ করা হয়েছিল। পরের প্রশ্ন যেটি এসেছিল সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে তৈরি করেছিলেন। এটি তৈরি করেছিলেন মাহবুব উল হক এবং অমর্ত্য সেনের সহায়তায়। তাহলে মাহবুল হক এবং অমর্ত্য সেনের সহায়তায় করেছিল। এটি প্রথম 1990 সালে পাকিস্তানি অর্থনীতিবিদ মাহবুব উল হক দ্বারা প্রবর্তিত হয়েছিল এবং তারপর এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা UNDP দ্বারা প্রকাশিত হয়ে আসছে। পরের যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে কি ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনার সবচেয়ে কার্যকর উপায় কি। তাহলে ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনার সবচেয়ে কার্যকর উপায় হলো দুর্যোগ প্রস্তুতি, যার মধ্যে রয়েছে ভবনগুলিতে ভূমিকম্প প্রতিরোধ করে তোলে, আগে থেকে নিরাপদ স্থান চিহ্নিত করা এবং জরুরি কিট প্রস্তুত করা। এছাড়া ভূমিকম্পের সময় সঠিক আচরণ যেমন ড্রপ কভার এবং ধরে রাখুন বা এইগুলো আচরণ অনুসরণ করা এবং ভূমিকম্পের পরে সতর্কতা অবলম্বন করাও অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। পরের যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে 2024-25 সালের জন্য AIFF পুরুষদের বর্ষ সেরা খেলোয়াড়ের খেতাব কাকে দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে কিন্তু অপশান নাম্বার সি, শুভাশিস বসু। পরের প্রশ্ন কি রয়েছে দেখো কোন দলিলে ভারতে ইংরেজি শিক্ষার প্রসার অবদান রেখেছিল। তাহলে ইংরেজি শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দলিলটি ছিল বা ডিড ছিল সেটা হচ্ছে ম্যাকলেমিনিট, যা 2 ফেব্রুয়ারি 1835 সালে প্রকাশিত হয়। বিস্তারিতভাবে যদি জানি এই দলিলটি লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকলে, ঠিক আছে, যিনি তৎকালীন ভারতের উচ্চশিক্ষা নীতির রূপকার হিসাবে কাজ করেছিলেন। এতে তিনি যুক্তি দেন যে ভারতের একটি নতুন শ্রেণীর মানুষ তৈরি করা উচিত যারা রক্ত ও বর্ণে ভারতীয় কিন্তু স্বাদে, মতাদর্শে এবং নৈতিকতায় এবং বুদ্ধিতে ইংরেজদের মতো হয়। তার মতে ইউরোপীয় সাহিত্য এবং বিজ্ঞানের জ্ঞান ভারতীয় ভাষার অনুবাদ করে শেখানো অপেক্ষা ইংরেজি ভাষায় শিক্ষাদান বেশি কার্যকর হবে। এর ফলস্বরূপ ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করা হয় এবং পাশ্চাত্য ধাঁচের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কোন সংস্থা 2025 সালে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। ভারতে 2025 সালে দুর্নীতির ধারক সূচক অর্থাৎ করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করে যে সংস্থাটি সেটি হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এটি একটি আন্তর্জাতিক স্বতন্ত্র অলাভজনক সংস্থা যেটি এই সূচকটি প্রতি বছর প্রকাশ
প্রকাশ হচ্ছে 1995 সাল থেকে এবং 2024 সালে সংস্করণটি ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 2025 সালে কোন প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে ছোট সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে? সেটা হবে কি, ভারতের সবচেয়ে কন্ডাক্টর চিপ তৈরি করার জন্য একক প্রতিষ্ঠান কখনো চূড়ান্তভাবে পরিচিত নয়, তবে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যামস্ট্রং স্কেল চিপ তৈরি করার জন্য একটি প্রস্তাব নিয়ে কাজ করছে, যা বর্তমানে ন্যানোমিটার স্কেলের থেকেও ছোট হবে। তাতে গ্রাফিন ভিত্তিক উপাদান ব্যবহার করে এটি অতি ছোট চিপে তৈরি করার চেষ্টা করছে। পরের প্রশ্ন যেটা হচ্ছে সেটা দেখো, 2025 সালের মহিলা কাবাডি বিশ্বকাপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা ওমেন কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 ভারতে অনুষ্ঠিত হয় রাজগীর বিহারে, যেটা হয়েছিল 1 জুন থেকে 10 জুন তারিখে। এই আয়োজনের নিয়ন্ত্রক সংস্থা ছিল কে? স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা SAI এবং অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া বা AKFI। এটি দ্বিতীয় মহিলা বিশ্ব কাবাডি হিসাবে সংগঠিত হয়। বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিল? বিক্রমাদিত্য নামটি মূলত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে যুক্ত, যিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন এবং তার শাসনামলে গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ প্রতিষ্ঠিত হয়। যদিও প্রাচীন ভারতে অনেক রাজা বিক্রমাদিত্য উপাধি ছিলেন, কিন্তু এই নামটি বিশেষভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গেই সবচেয়ে বেশি পরিচিত বা সবচেয়ে বেশি আসে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, রাজ্যসভার রেলওয়ে সংশোধনী বিল কে পেশ করেন? 2025 সালে রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল যা রাজ্যসভায় পেশ করেন এবং উত্থাপন করেছিলেন তা হলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। ঠিক আছে, পরের যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে কি, ফাইল বা ফোল্ডার পরিবর্তন এবং নির্বাচন করা শর্টকাট কি? তাহলে F2 হবে সঠিক উত্তর। F2 ফাইল নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন। ডিলিট যেটা আছে, ডিলিটের কাজ দেখো রয়েছে কি, রিসাইকেল বিমে যায় এবং নির্বাচিত আইটেম ডিলিট করা। শিফট+ ডিলিট করলে স্থায়ীভাবে মুছে যায়। Ctrl+C করলে কপি হয়, Ctrl+X করলে কাট হয় এবং Ctrl+V করলে পেস্ট হয়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার আসে পরীক্ষায়। নেক্সট দেখো পরে কি রয়েছে, যে উপকূলীয় বন কোনটির অন্তর্গত? উপকূলীয় বন হচ্ছে কোনটির অন্তর্গত? দেখো, উপকূলীয় বন ম্যানগ্রোভ অরণ্য বা আর্দ্র বনভূমি অথবা ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল বনভূমির মধ্যে পড়ে। ঠিক আছে, উপকূলীয় বন অন্তর্গত মানভূম ম্যানগ্রোভ অরণ্যের অধীনে, যা ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল উপকূলীয় অঞ্চলের এক বিশেষ ধরনের বন। ঠিক আছে, দেখো আমাদের ধরন রয়েছে উপকূলীয় বন, যেমন ম্যানগ্রোভ বন হচ্ছে যেটাকে অন্তর্গত ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল উপকূলীয় বনভূমি। জৈব অঞ্চল বলছে আর্দ্রস্থান বা কোটাক অঞ্চল। নেক্সট দেখো কি রয়েছে, গুগল বিন কি? গুগল বিন বলতে বোঝায় গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকা একটা স্থায়ী স্টোরেজ, যেখানে আপনি সম্প্রতি মুছে ফেলা ফাইল, ছবি, ভিডিও ইত্যাদি সাময়িকভাবে রাখতে পারেন। এটি উইন্ডোজের রিসাইকেল বিন বা ম্যাকের ট্রাশের মতো কাজ করে, যা আপনাকে ভুলে মুছে ফেলা জিনিসগুলো পুনরুদ্ধার করার সুযোগ দেয় নির্দিষ্ট সময় পর, যা ব্যবহার করে ইচ্ছায় এই ফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হয়। নেক্সট দেখো কী রয়েছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রিট জারি করার জন্য সংবিধান কোন অনুচ্ছেদ ব্যবহার করে? সংবিধান অনুচ্ছেদ করে আর্টিকেলস নাম্বার 32। এই অনুচ্ছেদে অনুযায়ী নাগরিকদের সরাসরি সুপ্রিম কোর্টে ফান্ডামেন্টালস রাইট লঙ্ঘনের ক্ষেত্রে রিট আবেদন করতে পারেন। ঠিক আছে, একে বলা হয় রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, যা নিজেই একটি মৌলিক অধিকার। হাইকোর্ট সংবিধানে অনুচ্ছেদ নাম্বার 226, এই 26-এ কিন্তু রিট জারি করতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, রিট 5 ধরনের হয়। 2 আদালতে নিচের 5টি রিট জারি করতে পারে, যেটা হচ্ছে হেভিয়াস কর্পাস, অবৈধভাবে আটকে ব্যক্তিকে মুক্ত করার জন্য। ম্যান্ডামাস রয়েছে সরকারি কর্তব্য পালনে বাধ্য করার জন্য। প্রহিবিশন রয়েছে নিম্ন আদালতকে বিচার বন্ধ করতে নির্দেশ, এবং সার্টিওরারি নিম্ন আদালতের আদেশ বাতিল করার জন্য। এবং কোয়া ওয়ারান্ট হচ্ছে অনুমোদিতভাবে পদ দখল করা ব্যক্তিকে চ্যালেঞ্জ করা। এই 5 ধরনের রিট প্রকাশ করতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো পাওয়া গেছিলো। থ্যাংক ইউ। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে বন্ধুদের সাথে। এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।